হ্যালো গাইস, ওয়েলকাম টু লার্ন কম্পিউটার একাডেমি। আমরা যে নতুন সিরিজটা শুরু করছি, অলরেডি যেটা আপনারা থাম্বনেইলে দেখেই নিয়েছেন, সেটার নাম রেখেছি আমরা প্রি রিয়্যাক্ট। এর অর্থ হলো আমরা যখন রিয়্যাক্ট শিখব, তো রিয়্যাক্ট শিখতে গেলে যে যে বিষয়গুলোর আমাদের প্রয়োজন হবে সেই বিষয়গুলো আমরা এখান থেকে একবার শিখে তারপরে আমরা রিয়্যাক্ট দিয়ে অ্যাকচুয়াল আমাদের যে জার্নি সেটা স্টার্ট করব। তো রিয়্যাক্ট শেখার আগে যে ইম্পর্টেন্ট টপিকগুলো আমাদেরকে অবশ্যই জানতে হবে সেই বিষয়গুলো আমরা একটু প্র্যাকটিক্যালি, একটু টেকনিক্যালি সেই বিষয়গুলোকে একটু জেনে নিয়ে তবে আমরা রিয়্যাক্ট শুরু করব। কারণ রিয়্যাক্ট যেহেতু একটা লাইব্রেরি, তো ওরও কিছু নিয়ম থাকবে, কিছু রুলস থাকবে। তো সেগুলোকে যখন আমরা শেখা শুরু করব তখন যেন কখনোই আমাদের এরকম মনে না হয় যে জাভাস্ক্রিপ্টের এই বিষয়টা তো আমরা জানি না, এই বিষয়টা না জেনে আমি রিয়্যাক্ট শেখা শুরু করেছি, এখন আমার রিয়্যাক্ট অনেক কঠিন মনে হচ্ছে। তো এরকম ফিলিংস যেন না আসে। তো সেই জন্য আমাদের এই সিরিজটা। তো এই সিরিজের আমরা নাম রেখেছি যে প্রি রিয়্যাক্ট। তার মানে রিয়্যাক্ট শেখার আগে যে বিষয়গুলো প্রয়োজন সেই বিষয়গুলো আমরা এখান থেকে শিখব। তো এটা কিন্তু খুব একটা বিগিনার ফ্রেন্ডলি সিরিজ হবে না। এটা মোটামুটি আপনি যদি ইন্টারমিডিয়েট লেভেলে আছেন, যেমন জাভাস্ক্রিপ্টের বেসিক যে বিষয়গুলো সেগুলো আপনার ধারণা আছে, আপনি হয়তো নিজে থেকে একটু কোড লিখতেও পারেন, ছোট ছোট প্রজেক্ট বানাতে পারেন। তো যে কোয়েরিও জানা আছে, যে কোয়েরিতে বিভিন্ন অ্যানিমেশনও আপনি ক্রিয়েট করতে পারেন। তো তাদের জন্যই এটা। এটা কিন্তু বিগিনার ফ্রেন্ডলি নয়। তো আপনারা যদি এখন বিগিনার হন তো দেখতে পারেন, কিন্তু হয়তো সমস্ত কিছু আপনি বুঝতে নাও পারেন। তো আর বেশি সময় নষ্ট না করে আমরা শুরু করছি। তো আমাদের প্রি রিয়্যাক্ট সিরিজ। তো সবার প্রথমে আমি কি করেছি, সিম্পল একটা এইচটিএমএল ফাইল নিয়ে নিয়েছি এবং এইচটিএমএল ফাইলে দেখতেই পাচ্ছেন যে তেমন কোনো কিছুই লেখা নেই, বডি এখনো এমটি রয়েছে। আমি শুধু কি করেছি, একটা স্ক্রিপ্ট ফাইল নিয়েছি এবং স্ক্রিপ্ট ফাইলটা আমি এখানে হেডের মধ্যে কানেক্ট করেছি। কিন্তু যদি একটু খেয়াল করেন দেখবেন যে এখানে ডিফার নামে একটা কিওয়ার্ড লেখা রয়েছে। তো এটা কি করছে, যখন ব্রাউজার লোড হচ্ছে তো তখন এই এইচটিএমএল যে ইঞ্জিন আছে সেই এইচটিএমএল ইঞ্জিন নিজের মতন করে এখানে যে বডির ভিতরে যে যত কোড থাকবে সেই কোডগুলো কিন্তু একটা একটা করে রেন্ডার করতে থাকে, ঠিক আছে, এক একটা করে পেইন্ট করতে থাকে। এবং সেই কাজের ফাঁকে এখান থেকে কোড যখন চলছিল পরপর লাইনে, সেই মুহূর্তে এই যে অ্যাপ ডট জেএস নামে যে ফাইলটার আমার এখানে প্রয়োজন সেই ফাইলটাকে একবার নেটওয়ার্কে কল করে রাখবে। লোড করাবে না, কিন্তু কল করে রাখবে। তো জাস্ট কলটা যেহেতু আগে থেকে হয়ে থাকলো তো ফাইলটা আমার কাছে রেডি থাকলো। ওকে, এবার যখন আমার পুরোপুরি এইচটিএমএল যখন শেষ হয়ে গেল, মানে ফুটার পর্যন্ত সমস্ত কিছু লোড হয়ে গেল, ব্যাস তখন কিন্তু এই স্ক্রিপ্টের কাজ শুরু হবে। তো মানে তার আগ পর্যন্ত না। এতে করে কি সুবিধা আমার, এতে করে আমার যদি স্ক্রিপ্টটা এখানে না থেকে যদি আমার এখানে লেখা থাকতো, তাহলে কি হতো, পুরো এইচটিএমএল আগে লোড কমপ্লিট হতো, তারপরে একটা রিকোয়েস্ট যেত সার্ভারে যে আমার অ্যাপ ডট জেএস ফাইল লাগবে, তখন সেই ফাইলটা আসতো, সেই কোডগুলোকে এক্সিকিউট হতো, তারপরে গিয়ে আমার ব্রাউজারে আমি জাভাস্ক্রিপ্ট রিলেটেড কাজ করতে পারতাম। তো এক্ষেত্রে কি হলো, এক্ষেত্রে কিন্তু একটু বিষয়টা স্লো হয়ে গেল, মানে নেটওয়ার্ক রিকোয়েস্টটা যেহেতু একটু পরে গেল তো আমার কাজটা একটু স্লো হলো। তো আমরা কাজটা একটু এগিয়ে রাখার জন্য জাস্ট কলটা আগে করে রাখি। ওকে, তো এটা অনেকটা এরকম যে আমি হয়তো এই মুহূর্তে খাবারটা খাবো না, কিন্তু হয়তো পরে গিয়ে খাবো, আমি হয়তো দুপুর 2টোর সময় বা 3টের সময় খাবো। তো আমি কি করলাম, যে 1টা 1:30টার সময় অর্ডারটা দিয়ে রাখলাম এবং অর্ডারটা এসে আমার কাছে, আমার বাড়িতে এসে থাকলো, আমি হয়তো সেই মুহূর্তে খাবার খেলাম না, আমি খাবারটাকে রেখে দিলাম। তো আমার কাছে আমি এইটুখানি জানি যে আমি যেহেতু 2টো বা 3টের সময় খাবো, তো আমার খাবারটা আনা আছে, আমার খাওয়াটা শুরু করলেই হয় আমার কাজটা শেষ করে। তো খাবারটা এসে থাকলো। বোঝা গেল? আশা করি এইটুখানি এক্সাম্পলতে আপনি বুঝতে পেরেছেন। তো আমি এটা এখানে লিখব। তো ম্যাক্সিমাম সময় এরকমই দেখতে পাবেন যে স্ক্রিপ্ট কিন্তু এখানে দেওয়া আছে। আর ডট স্ল্যাশ মানে যেহেতু এটা রুটের মধ্যেই আছে সেই জন্য। আচ্ছা, তো প্রথম ভিডিও আমরা ওখান থেকেই শুরু করছি, ভ্যারিয়েবল থেকে। আপনার ভ্যারিয়েবল সম্পর্কে ধারণা আছে ধরে চলছি আমি, কারণ এটা যেহেতু ইন্টারমিডিয়েট লেভেল কোর্স। তো এখানে আমি লেট দিয়েই সমস্ত কিন্তু ভ্যারিয়েবল অ্যাসাইন করেছি, বা কোনোটা হয়তো আমি এখানে কনস্ট দিয়েও অ্যাসাইন করতে পারি, বা আমি এখানে কোনোটা
এখানে আমি ভার দিয়েও অ্যাসাইন করতে পারি। এবার এই সমস্ত বিষয়গুলো আমাদের জানা আছে, লেট, ভার, কস্ট, কখন কোনটা লেখে না লেখে। আমরা শুধু একটু ব্রাউজারে গিয়ে এটাকে একটু দেখার চেষ্টা করব, একটু অ্যানালাইজ করার চেষ্টা করব যে ব্রাউজার কিভাবে এই জিনিসটাকে রিয়্যাক্ট করছে, মানে কিভাবে অ্যাসাইন করছে। তো চলুন আমরা একটু দেখি। ইন্সপেক্ট করে আমি জুম করে নিচ্ছি। তারপরে এখানে এসে আমরা সোর্সে চলে আসছি। ওকে, এই সোর্সটা আপনি ওপেন করে নেবেন। সোর্সটা ওপেন করার পরে আপনি দেখতে পাবেন যে রাইট সেকশানে এরকম একটা সেকশন রয়েছে, আর এখানে একটা লেফট সেকশানে আপনার কোডটা রয়েছে। ওকে, তো এই কোডটা আমি কি করছি, সোর্সের মধ্যে এই যে ইন্ডেক্স ফাইল, এই অ্যাপ ডট জেএস ফাইল, তো এখানে অ্যাপ ডট জেএস ফাইলটাই দেখছেন যে খোলা রয়েছে, আর এখানে হুকটা এটা দরকার নেই, আমাদের এই ফাইলটাই রয়েছে। তো রাইট সাইড আপাতত খালি রয়েছে। এবার আমরা কি করব, এখানে একটা ব্রেক পয়েন্ট অ্যাটাচ করব। এই যে দেখছেন একটা অ্যারো টাইপের কিছু দেখাচ্ছে, এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে এখানে একটা ব্রেক পয়েন্ট লাগলো, ঠিক আছে, এখানে গিয়ে কোড আটকে যাবে। এখন এই ব্রেক পয়েন্টটা এখানে বসানোর পরে আমরা যদি পেজটা একটু রিফ্রেশ করি তাহলে এই কোডটা চলবে একবার, তো তারপরে এখানে গিয়ে আটকে যাবে, আর চলতে পারবে না, জিএসটা আটকে গেছে পুরোপুরি। এবার কি হয়েছে খেয়াল করে দেখুন যে অ্যাপ ডট জেএস এর থেকে এই যে এখানে প্রথমে যেটা ছিল না যে ভ্যারিয়েবলটা, সেখানে দেখুন আটকে রয়েছে। কিন্তু এখানে স্কোপের মধ্যে আমরা কিছু দেখতে পাচ্ছি না আপাতত, কিন্তু স্কোপের নিচে একটু দেখতে পাচ্ছি যে স্ক্রিপ্টের মধ্যে এজ নামে কিছু আছে, ভ্যালু আনঅ্যাভেলেবেল, ইজ গ্র্যাজুয়েট। তো খেয়াল করে দেখুন বাদিকে যত ভ্যারিয়েবল আছে রাইট সাইডে সেই ভ্যারিয়েবলগুলো আছে, কিন্তু এখানে কোনো ভ্যালু কিন্তু এখনো পর্যন্ত অ্যাসাইন হয়নি। তো জেনারেলি প্রথমে দুটো ফেজে কাজ হয় যখন আমি কোনো ভ্যারিয়েবল তৈরি করি। তো আমার পেজের মধ্যে যত কোড আছে, কোড কিন্তু প্রথমবারে এক্সিকিউশন হয় না, প্রথমে কিন্তু মেমোরি অ্যালোকেশন হয়, মেমোরি ক্রিয়েশন হয়। তো মেমোরি ক্রিয়েশন বা অ্যালোকেশন যেটা হয় সেটার পর থেকে কিন্তু মানে প্রথমে একবার অ্যালোকেট হয়ে যায়, তারপরে সেই মেমোরির মধ্যে আপনার সমস্ত কিছু আনডিফাইন্ড সেট হয়ে যায়, এবং আনডিফাইন্ড সেট হওয়ার পরে গিয়ে তারপরে সেকেন্ড টাইম যখন অ্যাকচুয়াল কোড এক্সিকিউশন হয় তখন গিয়ে কিন্তু আপনার সমস্ত যত ভ্যালু ছিল ভ্যারিয়েবলের, সেই ভ্যারিয়েবলের মধ্যে সেই ভ্যালুগুলো কিন্তু ঢুকে যায়। এবার আমি যদি একটু ছবি আকারে দেখাই যে এই যে মেমোরি অ্যালোকেশনের যে কনসেপ্টটা, তো এখন এখানে খেয়াল করে দেখবেন যে আমি সমস্ত ভ্যারিয়েবলের ক্ষেত্রে একই একই জিনিস, তো আমি জাস্ট একটা ছবি দিয়ে দেখাচ্ছি, আপনারা বুঝে যাবেন। যে প্রথমে দেখুন যে ইউজার নেম বলে একটা ছিল, তো এই যে ইউজার নেম এটা হলো একটা মেমোরি। ওকে, আমরা একটু পরেই দেখব যে এই মেমোরির আবার দুটো ভাগ আছে, ঠিক আছে, হিপ মেমোরি, স্ট্যাক মেমোরি, এই বিষয়টা একটু পরে দেখছি। তো এখানে এই যে মেমোরি একটা, মনে করুন র্যামে একটা জায়গা তৈরি হয়েছে, একটা র্যাম থেকে জায়গা দিয়েছে, জাভা স্ক্রিপ্ট র্যামের সঙ্গে কথা বলে একটা জায়গা ভাড়া নিয়েছে। এখন এই জায়গাটার মধ্যে আমাকে কি রাখতে হবে, এই ভ্যালুটা রাখতে হবে, এই যে এই চিরঞ্জিত, এই কথাটা রাখতে হবে এখানে। তো এখানে গিয়ে জাস্ট লিখে দেবে যে এরকম এরকম কিছু একটা করবে। কিন্তু প্রথম অবস্থায় এই ঘটনাটা ঘটে না। কখন ঘটে না, যখন ফার্স্ট টাইম যখন জাভা স্ক্রিপ্টটা রান হচ্ছে, তো সেইখানে যে ফেজটা আছে সেই ফেজটাকে বলা হয় যে মেমোরি অ্যালোকেশন অর ক্রিয়েশন ফেজ। মেমোরি অ্যালোকেশন বা ক্রিয়েশন ফেজ। তো এই মুহূর্তে সবার প্রথমে হবে এখানে আনডিফাইন্ড, আনডিফাইন্ড আনডিফাইন্ড থাকবে। ওকে, আর এই বক্সের একটা নাম থাকবে, এই নামটাই কিন্তু এই ভ্যারিয়েবলের, মানে এই নামটা মানে কিন্তু আপনার লেভেল। ওকে, এই বক্সের একটা লেভেল। তো আমি অন্য এটা এই কালার দিয়ে লিখছি, আর এই যে এটা ইউজার নেম। তো এই ইউজার নেমটা কি, এই ইউজার নেমটা হলো এই বক্সের লেভেল, ঠিক আছে, এই মেমোরি একটা লেভেল লাগিয়ে রাখলাম, আর এর মধ্যে আছে আনডিফাইন্ড, আর এর ভ্যালুটা কিন্তু আনডিফাইন্ড, আর সঙ্গে সঙ্গে এর যে টাইপটা সেটাও কিন্তু আনডিফাইন্ড। আমরা জানি যে আনডিফাইন্ডের টাইপ কিন্তু মানে আনডিফাইন্ড নামে কিন্তু একটা টাইপ আছে, তো এর ভ্যালুও হলো আনডিফাইন্ড, এর ভ্যালু হলো ডেটা টাইপও হলো কিন্তু আনডিফাইন্ড। এরকম প্রত্যেকের ক্ষেত্রে একই জিনিস প্রযোজ্য। আনডিফাইন্ড, লাস্ট নেম আনডিফাইন্ড, এজ আনডিফাইন্ড, ইজ গ্র্যাজুয়েট আনডিফাইন্ড, সমস্ত কিছু কিন্তু আনডিফাইন্ড। ওকে, তো আমি এই যে যেগুলো রয়েছে, মানে এই যে ভ্যারিয়েবলগুলো, সেগুলো আবার একটু ব্রাউজারে দেখাচ্ছি যে এটা কি হচ্ছে।
এখানে দেখুন প্রত্যেকটা আনঅ্যাভেলেবেল এইগুলো কিসের জন্য লেট, এই যে লেট এর, কিন্তু ইউজার নেম কিন্তু এখানে কোথাও নেই। এখানে ইউজার নেম আছে কিন্তু ইউজার নেম টু বলে কিছু নেই। তো কেন নেই? কারণ ইউজার নেম টু যেটা আছে সেটা কিন্তু ভ্যারিয়েবলের মধ্যে রাখা, ঠিক আছে, var কিওয়ার্ডটি ইউজ হয়েছে। তো সেই জন্য আমাদের গ্লোবাল দেখতে হবে। গ্লোবালে আমি যদি সবার নিচে আসি তাহলে এখানে দেখতে পাবো যে ইউজার নেম নামে কিছু একটা আছে, ইউজার নেম টু, বারবার আমি ইউজার নেম বলছি। তো ইউজার নেম টু দেখুন আনডিফাইন্ড হয়ে রয়েছে, এটা আনডিফাইন্ড আছে। তার মানে হলো এর মধ্যে কিন্তু এখন মেমোরি অ্যালোকেশন ফেজে রয়েছে এই ভ্যারিয়েবলগুলো। তো সেই জন্য আনডিফাইন্ড প্রথমেই অ্যাসাইন করে দেওয়া হয়েছে। ওকে, মেমোরি অ্যালোকেশন হয়ে গেছে। এবার কোডটাকে আমি যেহেতু এখানে ডিবাগার লাগিয়ে আটকে রেখেছি, তো সবকটার মধ্যে কিন্তু এখন আনডিফাইন্ড আছে। কিন্তু এখানে দেখবেন যে স্কোপের মধ্যে এটা দেখাচ্ছে না। স্কোপের মধ্যে এই যে এগুলো এজ ভ্যালু আনঅ্যাভেলেবেল, এগুলো ভ্যালু নেই। তো এখন যদি এগুলো আমি প্রিন্টও করি তো এখন অন্য কিছু এরর দেখাবে যে এগুলো তো অ্যাসাইন করা হয়নি, তার আগে কল করেছো কেন। কিন্তু ভারের ক্ষেত্রে এটা বলবে না, ভারের ক্ষেত্রে কিন্তু বলবে যে আনডিফাইন্ড। আমি যদি ভার এখন কনসোল লক করি তাহলে বলবে যে এটা আনডিফাইন্ড। ওকে, তো এখন আমি যদি এখানে গিয়ে লিখি যে কনসোল লগ, আর মেমোরি অ্যালোকেশন ফেজে কিন্তু এই কনসোল লগও চলে না বা আদার্স কোনো কোডই চলে না। শুধুমাত্র যত ভ্যারিয়েবল আছে, যত ফাংশন আছে, অবজেক্ট আছে, অ্যারের যে ভ্যারিয়েবলগুলো সেগুলোকে জাস্ট অ্যালোকেট করা শুরু করে। তো এখানে আমি ইউজার নেম টুটাকে যদি, এই বিষয়গুলো আপনার কিন্তু অবশ্যই জানা থাকতে হবে, আপনি যেহেতু রিয়াক্ট শিখতে চলেছেন। তো এই বিষয়গুলো নিয়ে আমরা একটু সেই জন্য টেকনিক্যালি আলোচনা করছি। এখানে দেখুন কনসোল লগে দেখুন আনডিফাইন্ড আছে কিন্তু, আর বাকিগুলোকে যদি আমি এখন কনসোল লক করি তাহলে কিন্তু এরর পেয়ে যাব যে ইনিশিয়ালাইজ করার আগেই কেন ইউজ করছি। ওকে, তো এই জিনিসগুলো কিন্তু ইন ডেপথ দেখবেন, ইন ডেপথ কিন্তু এই জিনিসটা নিয়ে পড়াশোনা করবেন। তো ইউজার নেমটাকে এখন যদি আমি এখানে রান করাই, তো এখানে দেখুন রেফারেন্স এরর ক্যান নট অ্যাক্সেস ইউজার নেম বিফোর ইনিশিয়ালাইজেশন। কিন্তু ভারের ক্ষেত্রে এটা হয়নি, ভারের ক্ষেত্রে আনডিফাইন্ড এসছে। তো এই আনডিফাইন্ড কোনটা? এই যে বলেছিলাম যে আনডিফাইন্ড ভ্যালু। এখন এই আনডিফাইন্ড যেটা রয়েছে সেই আনডিফাইন্ডের আগে, এটা তো প্রথম কথা চলেইনি, তো এটা বাদ দিয়ে দিলাম। এই আনডিফাইন্ডের আগে আমি যদি টাইপ অফ লিখি, টাইপ অফ এটাকে যদি লিখি তাহলে দেখুন আনডিফাইন্ড এসছে। তো কি বলেছিলাম যে যে আনডিফাইন্ড যে ভ্যালু আর তার যে ডেটা টাইপ, এটা কিন্তু ডেটা টাইপ বাইরে যেটা লিখছি, তো আনডিফাইন্ডের টাইপও কিন্তু আনডিফাইন্ডই হয়। ওকে, তো একটু যদি আমি দেখাই যে ডিফারেন্সটা কি হলো, যে আমি যখন শুধু ভ্যালুটাকে প্রিন্ট করার চেষ্টা করছিলাম দেখুন একটু গ্রে কালার হয়ে রয়েছে, এটা কিন্তু ভ্যালু, এটা হলো ভ্যালু অ্যাকচুয়ালি। আর আমি যদি এখানে টাইপ অফ লিখি, টাইপ অফ, তাহলে দেখুন এটা একদম হোয়াইট কালারে এসছে, ঠিক আছে, অনেক ব্রাইট এসছে কালারটা, এটা হলো ডেটা টাইপ। ওকে, আচ্ছা, এই যে টাইপ অফ এটাকে যদি আবার টাইপ অফের মধ্যে আমরা এরকম র্যাপ করে দিই তাহলে দেখতে পাবো একটা স্ট্রিং। তো অ্যাকচুয়ালি এটা হলো একটা স্ট্রিং। ওকে, তো এখান থেকে আমরা কিন্তু টাইপ অফের ওপর টাইপ অফও এরকম দিতে পারি। তো ঠিক আছে, আপাতত আমরা বুঝে গেছি যে জিনিসটা কি। তো এবার এই যে পুরো যে কোডটা চলছিল আর আমরা ওখানে গিয়ে এখানে এসে যে রিসোর্সের মধ্যে এসে এখানে ডিবাগার একটা অ্যাটাচ করছিলাম, তো এখানে এসে আমরা ডিবাগার নাও দিতে পারি, আমরা কিন্তু এখানে ডিবাগার কথাটা লিখে দিতে পারি। ডিবাগের কথাটা লিখে দিলে এই কোডটা এক্সিকিউট হবে না, এই কোডটা কিন্তু এখানে এসে আটকে যাবে। তো আমি প্রথমে আগে কোডটাকে পুরো রান করিয়ে দিচ্ছি, রান করিয়ে দিয়ে আরেকবার রিফ্রেশ করছি, দেখুন এখানে এসে আটকে গেছে। এইবার আমি যদি এখান থেকে দেখতে থাকি যে এখানে কী ঘটনা ঘটছে, সেই একই জিনিস এজ, ইউজার নেম, এই সমস্ত জিনিসগুলো চলছে। এইবার আমি যখন একটা একটা করে স্টেপ এগোবো, এবার খেয়াল করে দেখবেন যে এই ভ্যালুগুলো কিন্তু অ্যাসাইন হওয়া শুরু হবে। তো ইউজার নেমে এখন কি হয়েছে আমরা একটু দেখে নিই যে ইউজার নেমে কি ঘটনা ঘটেছে। আচ্ছা, প্রথম কথা ইউজার নেম তো এখানে ছিল না, বারবার আমি ইউজার নেম আর ইউজার নেম টু এই দুটোর মধ্যে কনফিউজ হচ্ছি। তো এখানে ইউজার নেম এখনও আনঅ্যাভেলেবেলই রয়েছে। তো আরেকটা স্টেপ এগোই। হ্যাঁ, এবার খেয়াল করে দেখুন যে ইউজার নেমের মধ্যে কিন্তু চিরঞ্জিত এসছে, আর এটা একটা কিন্তু স্ট্রিং, তাই না? এবার দেখুন এসছে। এবার কিন্তু আমরা পৌঁছে গেছি কোড এক্সিকিউশন ফেজে। তো এই যে কোড এক্সিকিউশন যে ফেজটা, সেটাকে আমি আবার এখানে কেটে নিচ্ছি। এরকম আলাদা আরও বক্স আপনারা নিজেরা বানাবেন, বানিয়ে প্র্যাকটিস করবেন। এবার এসছে কিন্তু এর মধ্যে চিরঞ্জিত, এই যে চিরঞ্জিত, এটা ইউজার নেম,
আর এখানে এসছে কি, এটা কিন্তু স্ট্রিং। খেয়াল করলেন যে আগে ছিল কিন্তু আনডিফাইন্ড, এবার কিন্তু অ্যাকচুয়াল ভ্যালু এসছে, আর অ্যাকচুয়াল যে ডেটা টাইপ সেটাও কিন্তু এখানে অ্যাসাইন হয়েছে, কারণ আমরা দেখতেই পাচ্ছি যে চিরঞ্জিতটা কিন্তু কোটেশনে রয়েছে। এবার আরেকটা স্টেপ যাই, এখানে আসার পরে দেখবো যে আবার চিরঞ্জিত অ্যাসাইন হয়েছে, তো ইউজার নেম 2তে, ইউজার নেম 2 এখানে কোথায় আছে, আমরা যদি একটু নিচে যাই গিয়ে দেখবেন এখানে দেখুন, এখানেও কিন্তু অ্যাসাইন হয়েছে, আগে কিন্তু আনডিফাইন্ড ছিল। একই রকমভাবে আর এখানে বলার প্রয়োজন হবে না যে এগুলোও কিন্তু আমি যদি স্টেপ বাই স্টেপ এগোই তাহলে কিন্তু এগুলো একটা একটা করে অ্যাসাইন হয়ে যাবে। দেখুন 34 হয়েছে অ্যাসাইন, তারপরে এটা। এবার আমি এখানে আগে পরে লিখেছি, তো সেটা আমাদের মতন, আমাদের প্রয়োজন অনুযায়ী আমরা লিখেছি, কিন্তু এখানে ব্রাউজার যেটা কি করেছে, এটা কিন্তু ওই অ্যাসেন্ডিং অর্ডারে নিজে থেকে সাজিয়ে নিয়েছে, কিন্তু যে লাইন যখন চলার কথা এখানে সেই লাইন সেইভাবে ডেটা পেয়ে যাবে। ওকে, তো এই যা আছে আগে আছে বলে আগে পেয়ে যাবে এমন কিন্তু না। তো দেখেছেন এই যে এখানে আমরা ডিবাগার লাগিয়ে স্টেপ বাই স্টেপ দেখেছি। এখন যতক্ষণ ডিবাগার থাকবে এটা কিন্তু এরকম ঘুরতেই থাকবে, আমার কিন্তু বাকি কাজগুলো এগোবে না। তো সেই জন্য আমি কি করছি, এখানে ডিবাগার যে কথাটা সেই কথাটা এখান থেকে সরিয়ে দিচ্ছি, সরিয়ে দিয়ে আমাদের কোড মোটামুটি এখন অ্যাক্টিভ হয়ে যাবে। আমি যদি রিফ্রেশ করে দিই আরেকবার তাহলে দেখবেন হ্যাঁ কোড পুরো চলে গেছে, এখানে আদার্স কোনো কিছু এরর নেই, সব কিছু পারফেক্ট আছে। আচ্ছা, এবার এই যে মেমোরি যে ক্রিয়েশন হলো, এই মেমোরি ক্রিয়েশনের কিন্তু দুটো ফেজ থাকে। ওকে, মানে দুটো ফেজ বলতে এই যে আমরা যে ভ্যারিয়েবল যেগুলো লিখেছি সেগুলো জাস্ট সিম্পল অ্যাটমিক লেভেলে, মানে এক একটা ভ্যারিয়েবলের মধ্যে কিন্তু একটা করে স্ট্রিং রাখা যায়। যেমন আমি এখানে নাম রেখেছি চিরঞ্জিত, লাস্ট নেম কর্মকার বা এজ 34, এইগুলোর মধ্যে আর কিন্তু কিছু করা যায় না। তো তার জন্য আমাদের কি ইউজ করতে হয়, তার জন্য আমরা যদি একাধিক জিনিস রাখতে চাই, যে একাধিক নাম রাখবো আমি ইউজার্স বলে কিছু একটা, তো আমি এখানে বানাচ্ছি যে ইউজার্স কনস্ট ইউজার্স ইকুয়ালস টু, আমাকে তাহলে কিন্তু এরকম অ্যারে ইউজ করতে হবে। ওকে, তারপরে আমি যদি একজন ইউজারের ব্যাপারে ইনডেপথ নলেজ আমি এখানে স্টোর করতে চাইছি, যে ইনডেপথ ইনফরমেশন আমি রাখবো একজন ইউজারের, তার নাম, ফোন নাম্বার, ইমেল, এই সমস্ত কিছু, তো গ্রুপ করে, তো আমরা একটা ইউজার বলে একটা অবজেক্টও ক্রিয়েট করতে পারি, তাই না, যে একজন ইউজারের ডিটেলস আমি এখানে রাখবো। তো এখন এই যে জিনিসগুলো এগুলো অ্যাটমিক লেভেলে, মানে সিঙ্গেল জিনিস স্টোর করা যাচ্ছে। তো এইগুলো একটা মেমোরির মধ্যে, ধরে নিন যে র্যাম আছে, র্যামের মধ্যে যখন স্টোর হচ্ছে তো সেটা যাচ্ছে স্ট্যাকের মধ্যে, স্ট্যাক। আর যখন ইউজার্স বা ইউজার এগুলো, যেহেতু এগুলো এক একটা অবজেক্ট, তো সেগুলোও কিন্তু স্টোর হচ্ছে, মানে এই যে আইডেন্টিফায়ার, এই যে রেফারেন্স, তো রেফারেন্সগুলো কিন্তু স্ট্যাকের মধ্যে, কিন্তু অ্যাকচুয়াল কোডটা যায় হিপ মেমোরির মধ্যে। তো এই যে বিষয়টা, এই বিষয়টা আমি অনেকটা এইভাবে এক্সপ্লেন করছি যে ধরুন একটা আমরা ছবি এঁকে নিচ্ছি, যে যখন স্টেপ বাই স্টেপ আছে, তো আমাদের কাছে এরকম একটা স্ট্যাক আছে, ঠিক আছে, এরকম একটা স্ট্যাক আছে। তো এই স্ট্যাকের মধ্যে STACK স্ট্যাক, এর মধ্যে গিয়ে স্টোর হবে, তো একটা একটা করে। তো কিভাবে স্টোর করতে পারি আমরা, এই একটা বক্স ক্রিয়েট হলো, তো এই বক্সের মধ্যে কি থাকবে, এই বক্সের মধ্যে এই ইউজার নেমটা, এই বক্সের মধ্যে কি থাকবে, ইউজার নেম চিরঞ্জিত, যে পুরো যে কথাটা সেটা। আচ্ছা, আমি এখানে পুরোটা লিখেই দিই, ইউজার নেম ইকুয়ালস টু চিরঞ্জিত। ওকে, তো এখান থেকে হ্যাঁ এই একটা হলো, তারপর এখানে ছিল ইউজার নেম 2, এটাও ছিল সেম জিনিস এটা। তারপরে আছে যে লাস্ট নেম, এখানে লিখলাম লাস্ট নেম, এখন পরপর। এইবার এক্ষেত্রে কি হবে, যখন আমি ইউজার্স বা ইউজারের ক্ষেত্রে একই জিনিসই ঘটবে এখানেও। আচ্ছা, এই বাকিগুলো কিন্তু আমাকে এখানে রাখতে হবে, আমি লিখছি না, তো আপনারা নিজেরা বোর হবেন যে একই জিনিস বারবার লেখা হচ্ছে, কিন্তু বাকি জিনিসগুলো কিন্তু এখানে থাকবে। ওকে, বাকি জিনিসগুলো কিন্তু এখানে লিখতে হবে, তো সেই জন্য আমি এখানে কি করছি, ডট ডট দিয়ে রাখছি যে এগুলো কিন্তু এখানে হবে। তো সমস্ত ভ্যারিয়েবল এখানে আসবে, ফাংশন কল, যেটা ফাংশন কল করি আমরা যখন, তো সেই ফাংশন কলও কিন্তু এর মধ্যেই থাকে। ওকে, আর ফাংশন বডি কিন্তু অন্য জায়গায় থাকে। আচ্ছা,
এবার তার জন্য আলাদা ফ্রেম তৈরি হয়, সেই ফ্রেমের মধ্যে থাকে, এবং ফাংশন কলটা থাকে এর মধ্যে। আচ্ছা, যেটা বলছিলাম যে এবার ইউজার্স, তো ইউজার্সের যে ঘটনাটা আছে বা ইউজার যেটা রয়েছে সেটা কি হয়, এখানে কিন্তু শুধুমাত্র ইউজার্স এরকম থাকবে, ঠিক আছে? এটা কিন্তু এই রেফারেন্সটা থাকবে এর মধ্যে, কিন্তু এই যে যেমন ইকুয়ালস টু ভ্যালুগুলো লিখে দিয়েছি, এর মধ্যে ভ্যালু থাকে না। কিসের ভ্যালু থাকে না? এই অ্যারের আর এই অবজেক্টের, অ্যারের আর অবজেক্টের এরকম কিন্তু ভ্যালু থাকে না, তার বদলে এর রেফারেন্স থাকে, তার বদলে এর রেফারেন্স থাকে। তো এখন যদি এখানে ভ্যালু না থাকে, তাহলে সেই যে কোডটা আমি লিখলাম ইকুয়ালস টু দিয়ে যে ভ্যালুটা লিখলাম সেটা গেল কোথায়? তো সেটা কি করে, সেটা কিন্তু আমাদের একটা আলাদা মেমোরিতে চলে যায়। সেই আলাদা যে মেমোরিটা, সেটা হলো কিন্তু সেই যে মেমোরিটা, সেটাকে বলা হচ্ছে যে হিপ মেমোরি, সেটাকে বলা হচ্ছে যে হিপ মেমোরি। এখানে হিপ, এটা কিন্তু হিপ মেমোরি, আর এটা হলো স্ট্যাক মেমোরি। এটা হলো স্ট্যাক মেমোরি, এটা হলো হিপ মেমোরি। তো এখন আমি যে ইউজার যেটা আছে, তো তার মধ্যে একটু কিছু লিখে নিই। যেমন লিখলাম যে এজ, সাপোজ এজ হলো 35, ফোন, এটা হলো ইউজারের ডিটেলস। তো এই যে অংশটুকু থাকবে, এই অংশটুকু এর মধ্যে থাকবে। তো ঠিক আছে, আমাদের টেক্সট নিয়ে আমি ব্লু কালার নিচ্ছি, এখানেই থাকলো। আশা করি দেখতে পাচ্ছেন। এবার এই পুরো জিনিসটা কিন্তু এইভাবে পয়েন্ট করে থাকবে, এই যে ইউজার্সের সঙ্গে এটাকে এইভাবে পয়েন্ট করে রাখবে। ওকে, মানে এই ইউজার এর দিকে তাকিয়ে থাকবে এইভাবে। তো এখন এই ওভারঅল জিনিসটা কিন্তু অ্যাড্রেসের মাধ্যমে, মানে মেমোরি অ্যাড্রেস অ্যালোকেট হয়, সেই অ্যাড্রেসের মাধ্যমে কিন্তু একে অপরের সঙ্গে এইভাবে কানেক্টেড থাকে। তো আমরা লিখি ইউজার নেম, চলে আসে চিরঞ্জিত, আমরা লিখি ইউজার নেম টু চিরঞ্জিত, লাস্ট নেম, তো এখানে লাস্ট নেমটা আমার ভুল হয়ে গেছে, এরকম এজ লিখি, এজ চলে আসে। বেসিক্যালি সেটা হয় না, এটার পিছনে কিন্তু অ্যাড্রেস অ্যালোকেট হয়। আমি এখানে লিখে দিয়েছি যদিও যে এরকম ভ্যালু অ্যাসাইন হয়েছে, অ্যাকচুয়ালি ভ্যালু অ্যাসাইন হয়নি, এই ভ্যালুটার সঙ্গে একটা অ্যাড্রেস কানেক্টেড থাকে। ওকে, তো সেই জিনিসটা আমরা কিন্তু দেখতেও পারি যে কিভাবে অ্যাড্রেস অ্যালোকেট হচ্ছে। যদিও আমরা হার্ডওয়্যার লেভেলে অ্যাড্রেস দেখতে পাবো না, এখানে আমরা একটা ভার্চুয়াল অ্যাড্রেস দেখতেই পারি। তো সেটা দেখার জন্য আমাকে কি করতে হবে, আমাকে আবার ব্রাউজারে আসতে হবে। তো এই যে প্রত্যেকটা যে ভ্যারিয়েবল, সেই প্রত্যেকটা ভ্যারিয়েবলের আমি যদি একটু ইনডেপথ দেখার চেষ্টা করি, তাহলে আমাকে কি করতে হবে, আমাকে এখানে এসে এই যে মেমোরি, তো এই মেমোরি অপশানটা দেখবেন, যদি আপনার এখানে মেমোরি অপশানটা আপনি দেখতে না পান, তাহলে কি করবেন যে এখানে এই অ্যারোতে ক্লিক করবেন, এই লিস্টের মধ্যে অবশ্যই থাকবে। তো আমি এখানে মেমোরিতে ক্লিক করছি। আচ্ছা, পেজটা একবার রিফ্রেশ করে নিচ্ছি যাতে সমস্ত ভ্যারিয়েবল ঠিকঠাক চলে আসে। মেমোরিতে আসছি, এসে এখানে দেখবেন এই যে হিপ স্ন্যাপশট আছে, এই হিপ স্ন্যাপশটে এখানে মার্ক করে রাখবেন। এবার নিচে এসে এখানে কিন্তু একটা স্ন্যাপশট নেবেন, স্ন্যাপশট। তো এই স্ন্যাপশট নিয়ে একটু সময় দেবেন, এটা লোড হবে। তো এখানে আমার রেডি হচ্ছে, অ্যাকচুয়ালি একটা ফটো নিচ্ছে, তো সেই ফটোটা রেডি হলো। এবার দেখবেন এর মধ্যে প্রচুর জিনিস রয়েছে, ওকে, রিলেটেড সব কিছু জানিও না যে এর মধ্যে কি আছে। তো আমাদের মেন যে উদ্দেশ্য যেটা দেখা, সেটা আমরা দেখি যে এর মধ্যে এখন খুঁজে পাবো কি করে। তো খুঁজে পেতে হলে আমি এই নামটা দিয়ে সার্চ করতে পারি বা এই নামটা দিয়ে সার্চ করতে পারি। তো আমি এখানে এসে কন্ট্রোল এফ দিলাম, এফ দেওয়ার পরে এখানে পেস্ট করুন। দেখুন এখানে কর্মকাণ্ডে গিয়ে আটকে গেছে, তার মানে এটা কোথাও একটা আছে। তো দেখতেই পাচ্ছেন এটা একটা স্ট্রিং, স্ট্রিংয়ের মধ্যে রয়েছে, মানে সমস্ত স্ট্রিং এখানে এসে জমা হয়। তো এই কর্মকার লাস্ট নেম, তো লাস্ট নেমের মধ্যে এটা জমা আছে। তো এর কর্মকারের পাশে দেখুন একটা নাম্বার রয়েছে @ দিয়ে। তো জেনারেলি এটা কিন্তু মানে অড নাম্বারেই হয়। তো এখানে অড নাম্বারে মানে পয়েন্টারের কিছু একটা ব্যাপার আছে, যার জন্য এই প্রত্যেকটা জিনিস এখানে দেখবেন একটু অড নাম্বারেই আছে। ইভেন নাম্বারে হয়তো খুব রেয়ার পাবেন। তো ম্যাক্সিমাম সময় V8 ইঞ্জিন অড নাম্বার দিয়েই সেভ করে। এবার এখানে এই যে লাস্ট নেম যেটা রয়েছে যে 71839, কিন্তু এখানে একটু অন্য নাম্বার রয়েছে, এটা অ্যাকচুয়ালি কনটেক্সট নাম্বার। ওকে, তো এই যে 71893 এই নাম্বারটা
লিখে যদি আমরা এখানে সার্চ করি তাহলে এটাই দেখতে পাচ্ছি, তাই না? কিন্তু আমরা যদি এই নাম্বারটা দিয়ে একটু সার্চ করি, এই নাম্বারটা দিয়ে একটু যদি সার্চ করি, এবার দেখুন এসছে সিস্টেম কনটেক্সট। এটার ভিতরে আসুন, ভিতরে এসে এখানে এইবার দেখুন এর মধ্যে ইউজার বলে একটা কিছু রয়েছে, তাই না? অবজেক্ট বানিয়েছিলাম। তারপর এখানে দেখুন ইজ গ্র্যাজুয়েট, ইউজার নেম, লাস্ট নেম, একটা অ্যারেও আছে। এটাকে যদি আমরা ওপেন করি, এর ভিতরে দেখছেন যে ইউজার্সের ডিটেলস, তারপরে এজ, ওকে, এসএমআই নাম্বার দিয়ে এইভাবে সেভ হয়েছে। তো প্রত্যেকটা ভ্যারিয়েবলের পাশে কিন্তু এখানে দেখুন একটা করে কিন্তু অ্যাড্রেস রয়েছে, এগুলো কিন্তু ভার্চুয়াল অ্যাড্রেস। ওকে, তো হার্ডওয়্যারের সঙ্গে, হার্ডওয়্যারের যে মেমোরি অ্যালোকেশন তার সঙ্গে কিন্তু ম্যাপিং করা। অ্যাকচুয়ালি আমরা এই যে কর্মকার বা চিরঞ্জিত বা 34 এগুলো দেখি, কিন্তু কম্পিউটার কিন্তু এই জিনিসগুলো অ্যাড্রেসের মাধ্যমেই দেখে। অর্থাৎ এই ইউজার নেমকে, ইউজার নেম চিরঞ্জিত এইভাবে দেখে না, ও কিন্তু এটা এইভাবে দেখে। এই যে এখানে আমি লিখেছিলাম, ওটা কিন্তু অ্যাকচুয়ালি এইভাবে দেখে যে এই নাম্বারটা। তো এই নাম্বারটা চেঞ্জও হয়ে যায়। ওকে, আপনি যদি আরও কোড লেখেন, আবার রিফ্রেশ করেন, দেখবেন নেক্সট টাইম এখানে এসে চেঞ্জও হয়ে গেছে এটা। ওকে, আবার ম্যাক্সিমাম সময় চেঞ্জ হয়ও না, থেকেও যায়, কিছুক্ষণ হোল্ডও করে রাখে নাম্বারটা। আবার যদি একই নামের দুটো জিনিস থাকে, তো সেক্ষেত্রে আলাদা মেমোরিও হয়তো ক্রিয়েট করবে না, সেম সেম নাম্বারই দেখতে পাবেন যদি সেম ভ্যালু হয়। তো সেম ভ্যালু বলতে মানে যেহেতু দুইবারই চিরঞ্জিত রয়েছে, তো সেক্ষেত্রে অনেক সময় কী করে যে এই যে ভ্যালুটার যে পাশে মেমোরি আছে, যে আরেকটা যেটা আছে সেটাকে যদি আমরা দেখি, তো সেখানে দেখবেন যে সেটার ক্ষেত্রেও হয়তো সেম নাম। এক্ষেত্রে আমরা একটু অন্য নাম দেখতে পাচ্ছি যদিও এই যে রিটেনারের মধ্যে, কিন্তু অনেক সময় দেখবেন যে সেম নাম রয়ে গেছে, একই নাম দিয়েই সেটাকে রেখে দিয়েছে। ওকে, সেক্ষেত্রে দেখবেন একই নাম রয়ে গেছে, সেটা আলাদাই করেনি। তো আলাদা করে না যখন দেখে যে একই ভ্যালু রয়েছে সেক্ষেত্রে। তো সেই জিনিসটা আমরা কোথা থেকে দেখতে পারি, যেমন দেখুন এই যে ট্রু ফলস যেগুলো আছে না, এই ট্রু ফলসের যে কেসটা সেটা যদি আমরা একটু দেখি, যেমন এই যে ইজ গ্র্যাজুয়েট, এটা যেমন রয়েছে না, যেমন দেখুন এই যে 73। তো এই 73 কখন অ্যাসাইন হয়? 73 কিন্তু যত ট্রু ভ্যালু আছে না এর মধ্যে, সমস্ত ক্ষেত্রেই কিন্তু এই 73 অ্যাসাইন হবে, 73 অ্যাসাইন হবে। আমার কাছে একটাই ট্রু আছে, তো আমি এখানে আরেকটা লিখছি, এখানে আমি আরেকটা লিখছি, ধরুন হ্যাজ জব, এটাও ট্রু লিখেছি। তো এবার গিয়ে আমি এই প্রোফাইলটাকে ধরুন ক্লিয়ার করে একবার রিফ্রেশ করে আমি আরেকবার একটা স্ন্যাপশট নিচ্ছি। ছবিটা নিতে একটু লেট হচ্ছে। তো এখন খোঁজার সুবিধার জন্য কন্ট্রোল F দিয়ে আমি আমি জানি যে কর্মকার নামে কিছু একটা থাকা উচিত, তো আমি তাহলে সহজেই পেয়ে যাব এটাকে, যে কর্মকার। তারপরে এখানে দেখুন এখন এই যে কনটেক্সটটাও আবার চেঞ্জ হয়ে গেছে। এবার দেখি যে নতুন কোনো ভ্যালু অ্যাসাইন করেছে কিনা, মানে অ্যাড্রেস অ্যাসাইন করেছে কিনা। তো আগের বার ইউজার নেমে ছিল 25721, 25721 এখনও সেম রয়েছে। তো ঠিক আছে, এবার এর মধ্যে হ্যাজ জব দেখুন অড বল বলে লেখা রয়েছে 73, আর এখানে ইজ গ্র্যাজুয়েট অড বল এটাও দেখুন 73। যদি এখানে ফলস হতো, মানে এখানে যদি এটাকে লিখতাম যে ইজ গ্র্যাজুয়েট ফলস, এরকম লিখতাম, আর এই প্রোফাইলটাকে ডিলিট করে দিয়ে আরেকবার রিফ্রেশ করে আমি যদি আরেকবার এখান থেকে স্ন্যাপশট নিতাম, তাহলে দেখবেন যে এবার কিন্তু অন্য একটা অ্যাড্রেস অ্যাসাইন হয়েছে, অন্য অ্যাড্রেস অ্যাসাইন হয়েছে। Ctrl F, KARMAKAR, এন্টার। এখানে এতগুলো দেখাচ্ছে, মানে তিনটেই অপশান আছে কিন্তু আমাকে এতগুলো দেখাচ্ছে। আচ্ছা, এই যে এসছে এবার। তো এখানে যদি আমি দেখি যে আমার কিন্তু মেনলি দরকার হলো এই কনটেক্সটটা, এই কনটেক্সটটা যদি আমরা দেখি, তো এটা ইন্ডিভিজুয়ালি কিন্তু কর্মকারের পাশে এই অ্যাড্রেসটা এই কর্মকারের জন্য, ঠিক আছে, যে লাস্ট নেমের জন্য। কিন্তু এই আমি যদি কনটেক্সট দেখি, তাহলে এখানে কনটেক্সটটাকে কপি করে যদি পেস্ট করি, তাহলে আমি সমস্ত কিন্তু এই সিস্টেমের মধ্যেই এক জায়গাতেই দেখে নিতে পারবো। তো এখানে এসে দেখুন ইজ গ্র্যাজুয়েট সিস্টেম অড বল, এবার দেখুন 75 হয়েছে। ঠিক আছে, এবার দেখুন 75 হয়েছে। তো এই 75-এর মধ্যে কি হয়েছে, যত কিন্তু ফলস ভ্যালু সব এর মধ্যেই অ্যাসাইন হয়। ওকে, এর জন্য কিন্তু আলাদা কোনো কিছু করা হয় না। এই যে অড বলের জন্য আলাদাই একটা বানানো আছে সেকশন, এই যে ফলস, এটা বুলিয়ান। তো এই ফলসের ক্ষেত্রে 75 অ্যাসাইন করা হয়।
তারপরে অডের জন্য 73 অ্যাসাইন করা হয়, তারপরে আনডিফাইন্ড, নাল। তো প্রত্যেকের জন্য কিন্তু এরকম সেম ভ্যারিয়েবলই, মানে সেম অ্যাড্রেসই অ্যাসাইন করে দেওয়া হয়, যেহেতু আলাদা কিছু না। আপনি এখানে যদি ফলস লেখেন, তো এখানে লিখলেন যে এরকম 0, তার আগে এটা দিলেন, এটা মানে হলো ট্রু, আরেকটা এরকম প্লেস করলেন, এটা মানে ফলস। তো আপনি যেভাবেই লিখুন না কেন, তো সেক্ষেত্রে কিন্তু একটাই, যেহেতু মানে ভ্যালুটা একই, মানে ফলস আর আপনি লিখবেন কিভাবে? ফলস ওয়ার্ডটা তো ফলস ওয়ার্ডই থাকে প্রত্যেকের ক্ষেত্রে, ফলস লিখছেন বা ট্রু লিখছেন, অন্য কোনো তো ভ্যালু লিখছেন না। তো যেমন এখানে যে চিরঞ্জিত, কর্মকার, 34, এই যে জিনিসগুলো, এই জিনিসগুলো ডিফারেন্ট, তাই না? এগুলো ডিফারেন্ট একটা স্ট্রিং, ডিফারেন্ট একটা ওয়ার্ড, তো সেইগুলো ঠিক আছে। কিন্তু ফলস, ট্রু, এই যে কথাগুলো, এই কথাগুলো তো সেম, ওয়ার্ড তো চেঞ্জ হচ্ছে না। সেই জন্য কি করেছে, মেমোরিতে একটা জায়গাতে গিয়েই অ্যাসাইন হয় 75, ঠিক আছে, ফলসের জন্য। ট্রুর জন্য 73। তারপর নাল, আনডিফাইন্ড, এইগুলোর জন্য কিন্তু এরকম সিঙ্গেল ভ্যালুই অ্যাসাইন হয়, মানে সিঙ্গেল অ্যাড্রেসই অ্যাসাইন হয়, আলাদা করে কিন্তু প্রত্যেকটার জন্য আলাদা আলাদা মানে অ্যাড্রেস অ্যাসাইন হয় না। আর আরেকটা জিনিস ইন্টারেস্টিং, নাল যেটা, সেটা কিন্তু জাভাস্ক্রিপ্টে দেখায় যে বাগ ডেটা টাইপ, কিন্তু সেটা কিন্তু অ্যাকচুয়ালি একটা আপনার মানে অ্যাকচুয়ালি বাগ ওটা, ঠিক আছে? জাভাস্ক্রিপ্ট অবজেক্ট হিসাবে দেখায়, মানে নাল হলো অবজেক্ট, তো সেটা একটা বাগ। তো কিছুক্ষণ আগে আমি কি বললাম, তো টাইপ অফ নাল, যদি নাল লিখি, দেখুন একটা অবজেক্ট, তো এটা হওয়া উচিত ছিল না, এটা একটা জাভাস্ক্রিপ্টের কিন্তু বাগ আছে। তো ঠিক আছে, আশা করি বেশ আমরা একটা ভালো স্টার্ট করতে পেরেছি। আপনারা হয়তো একটু নতুনভাবে ভ্যারিয়েবল বা এই সমস্ত বিষয়ে একটু আইডিয়া পেয়ে গেছেন, যে ভ্যারিয়েবল অ্যাকচুয়ালি কীভাবে মেমোরি অ্যালোকেশন হয়। আর এই যে ফেজটা, এই ফেজটা আমার এখানে হেডিংটা এরকম দিতে হবে যে, আচ্ছা আমি এই সেকশনটাকে একটু নিচে নিয়ে আসি, পুরো জিনিসটাকে একটু নিচে নিয়ে আসলাম। আর এটা হলো অ্যাকচুয়ালি মেমোরি অ্যালোকেশন ফেজ না, এটা হলো কোড এক্সিকিউশন ফেজ, এটা কিন্তু কোড এক্সিকিউশন ফেজ। আর এগুলো মেমোরি অ্যালোকেট এইভাবে হয়, স্ট্যাক মেমোরি আর হিপ মেমোরি। আচ্ছা, এই বিষয়ে আরও ইনডেপথ পড়ার জন্য আমি একটা এখানে নোট রেডি করেছি, সেই নোটটা আমি এখানে একটু দেখিয়ে দিই আপনাদেরকে। আর যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে বলবেন, আমি কমেন্ট সেকশনে দিয়ে দেবো এটাকে। তো এই যে জাভাস্ক্রিপ্ট, টু ডিফারেন্ট টাইপ অফ ভ্যালু, একটা প্রিমিটিভ, একটা রেফারেন্স টাইপের ভ্যালু আছে। প্রিমিটিভ ভ্যালু হলো যেগুলো অ্যাটমিক পিস অফ ডেটা, রেফারেন্স ভ্যালু যেগুলো অবজেক্ট বা মাল্টিপল ভ্যালু যেখানে রাখছে। তো মাল্টিপল ভ্যালু কোথায় রাখছে? অ্যারে, অবজেক্ট, এগুলোর মধ্যেই। আচ্ছা, স্ট্যাক আর হিপ মেমোরি, এখানে প্রিমিটিভ ভ্যালু যেগুলো আছে সেগুলো স্ট্যাক মেমোরিতে চলে যায়, নাল, আনডিফাইন্ড, বুলিয়ান, নাম্বার, স্ট্রিং, সিম্বল, বিগ ইন্ট, এই জিনিসগুলো, এগুলো স্ট্যাটিক ভ্যালু, ঠিক আছে, ফিক্সড, এর জন্য সাইজ ফিক্সড করা থাকে, যে মেমোরি একবার আপনি লিখেছেন মানে মেমোরি ফিক্সড হয়ে গেছে, যে এটাকে আপনি পরিবর্তন করতে পারবেন না। কিন্তু অবজেক্টের ক্ষেত্রে কি, এটা ফ্লেক্সিবল, অ্যারে ফ্লেক্সিবল, ঠিক আছে, ডাইনামিক টাইপের জিনিস, তো সেখানে মেমোরি ওইভাবে ফিক্স থাকে না, কন্টেন্ট যখন বাড়তে থাকে সেইভাবে বাড়তে থাকে। তো এখানে আমি পুরো জিনিসটা কিন্তু এখানে দিয়ে রেখেছি, যে অ্যাকচুয়ালি জাভাস্ক্রিপ্ট ইঞ্জিন মেমোরি কীভাবে ম্যানেজমেন্ট করে। তো আপনারা স্ক্রিনশটও নিয়ে নিতে পারেন, অথবা যদি কমেন্ট সেকশনে জানান তাহলে আমি এই পেজটা দিয়ে দেবো, ঠিক আছে, এই ফাইলটা দিয়ে দেবো, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নিজেদের কাছে রেখে পরে আপনার সুবিধা মতন পড়ে নিতে পারবেন যে অ্যাকচুয়ালি মেমোরি কীভাবে ম্যানেজ করে। তো অবজেক্ট আর অ্যারের বিষয়ে আমাদের আরও ইনডেপথ জানতে হবে, কারণ আমরা রিয়াক্ট শিখবো ভবিষ্যতে, তো তার জন্য আমরা বেস রেডি করছি, আমরা ইন্টারমিডিয়েট লেভেলে আছি। তো এই বিষয়গুলো জেনে তবেই যাব। হঠাৎ করে 2 দিন জাভাস্ক্রিপ্ট শিখে 3 দিনের দিন আমরা রিয়াক্ট শুরু করতে পারি না। রিয়াক্ট ইটসেলফ তার একটা নিজস্ব, মানে একটা এনভায়রনমেন্ট নিয়ে তারপরে কিন্তু তৈরি হয়েছে, তো তার একটা পারপাস আছে। তো যতক্ষণ আমরা পারপাস বুঝতে পারবো ততক্ষণ সেই বিষয়টা শিখে কিন্তু আমরা মজা পাবো না। ওকে, আর শিখতে গেলেও কিন্তু বাধা পেতে হবে বারবার, তো সেই বাধাটা যাতে না পাই, আমরা যাতে স্মুথলি ট্রানজিশনটা নিয়ে নিতে পারি, যে আমরা জাভাস্ক্রিপ্ট শিখছি, শিখতে শিখতে হঠাৎ করে দেখবো যে একদিন কিন্তু রিয়াক্টের মধ্যে প্রবেশ করে নিয়েছি, আমাদের সেই ফিলিংটাই হয়নি যে একটা নতুন কিছু শিখছি বা নতুন কোনো নতুনভাবে হেডেক নিতে হবে, সেই ব্যবসাটা কখনোই আসবে না। ওকে, তো এতটুকু বলে আজকের ভিডিও শেষ করছি। অলরেডি আমাদের ভিডিও অনেক লম্বা হয়ে গেছে, তো এই বলে আমরা শেষ করছি। আমাদের নতুন সিরিজটা নতুন প্লে লিস্টে থাকবে, ওখান থেকে দেখা স্টার্ট করে দিতে পারেন। আপনি, আবারও বলছি, যদি বিগিনার হন তাহলে এটা হয়তো অনেক কিছু বোঝেননি, তো এটা একটু অ্যাভয়েড করুন। আপনি বেসটা রেডি করে আসুন, তারপরে ইন্টারমিডিয়েট লেভেলে যখন আপনি আসবেন তখন থেকে এই সিরিজটা দেখবেন। ওকে, তো
তো আজকের ভিডিও এতটুকু। আমাদের পরবর্তী ভিডিওতে আবার নতুন টপিক নিয়ে আলোচনা হবে। ধন্যবাদ।